শিক্ষার্থী বন্ধু, আগের ক্লাসে আমরা এবিটিএ টেস্ট পেপারের প্রথম 10টি ইংলিশ প্র্যাকটিস সেটের গ্রামার নিয়ে আলোচনা করেছিলাম, রাইট? আজকে আমি তার পরের 10টি সেট অর্থাৎ সেট নাম্বার 11 টু সেট নাম্বার 20 পরের 10টি সেটের ইংরেজির গ্রামার নিয়ে আলোচনা করব। তোমরা যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে আগের ক্লাসটি দেখে নিও, রাইট? আর তোমরা যেন এই প্রশ্নগুলি যেগুলো আমি আলোচনা করতে যাচ্ছি এগুলো যেন খুব সহজেই খুঁজে পাও, ওই জন্য আমি পৃষ্ঠা নাম্বার এবং সেট নাম্বার উল্লেখ করে দেবো। তাহলে চলো শুরু করা যাক। লক্ষ্য করো, সেট নাম্বার 11, পেজ নাম্বার 308। আচ্ছা, গ্রামারের প্রথম প্রশ্ন থাকবে সঠিক ভার্ব ফর্ম অর্থাৎ টেন্স অনুসারে সঠিক ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। আমি তোমাদের ইতিমধ্যেই বলেছি যে এই প্রশ্নটির উত্তর করার আগে একবার পুরো প্রশ্নটি একবার পড়ে নিতে হবে। দেখবে ওখানে কোনো না কোনো একটা হিন্টস পেয়ে যাবে, যার দ্বারা আমরা বুঝে যাবো যে বাক্যটি কোন টেন্সে আছে। এবার যে টেন্সে থাকবে ওই টেন্স অনুসারে আমরা তার উত্তর করব, রাইট? তাহলে লক্ষ্য করো, প্রথম কোশ্চেন, 80-year-old women রানী টুডু ইজ কিল্ড, হ্যাড কিল্ড, ওয়াজ কিল্ড লাস্ট নাইট। এই যে দেখো, লাস্ট নাইট পেয়ে গেলে। আর তোমাদের মনে রাখতে হবে, যদি কোনো বাক্যে এই লাস্ট শব্দটা থাকে, লাস্ট নাইট, লাস্ট উইক, তারপর ইন জানুয়ারি, তারপর ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এই ধরনের যদি শব্দ থাকে তাহলে ওই বাক্যটি অবশ্যই পাস্ট টেন্স হবে। বোঝা গেল? আমি কিন্তু তোমাদের এই ট্রিকগুলিও বলে দেবো। মানে প্রশ্ন উত্তর তো আলোচনা করবো, উত্তর তো তোমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে উত্তরের, কিন্তু আমি শুধু উত্তর নয়, ওই উত্তরটা কেন হলো এবং তোমরা কিভাবে উত্তর করতে পারবে সেই ট্রিকগুলিও আলোচনা করবো। ওই জন্য ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো। আশা করি তোমাদের গ্রামার নিয়ে পরীক্ষায় সমস্যা হবে না। তাহলে চলো এবার শুরু করো। তাহলে 80-year-old women রানী টুডু ওয়াজ কিল্ড, রাইট? ওয়াজ কিল্ড লাস্ট নাইট, গত রাতে তাকে হত্যা করা হয়েছে। পিপল দেয়ার ইজ রিগার্ডেড হবে না, কারণ প্রেজেন্টে আছে। রিগার্ডেড আর উইল রিগার্ডেডও হবে না, কারণ ফিউচারে আছে। তাহলে থাকলো কি? রিগার্ডেড। তাহলে রিগার্ডেড হার উইচ, তাকে ডাইনি মনে করতো, অ্যান্ড সো কিল্ড হার, তাই তাকে মেরে ফেলেছে। বুঝতে পারলাম? নেক্সট, আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন। আই ওয়াজ সারপ্রাইজড ড্যাশ হিয়ার। আচ্ছা, এটাও তোমাদের আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি যে যদি দেখো যে আর্টিকেল প্রেপোজিশনে ভার্ব ওয়ান আছে এবং ভার্ব ওয়ানের আগে শূন্যস্থান আছে, বা শূন্যস্থানের পরে যদি ভার্ব ওয়ান থাকে, তাহলে মোস্ট অফ দ্য কেসেস 99.9% ক্ষেত্রে সেখানে টু ব্যবহার করতে হয়। টু। তাহলে দেখো, হিয়ার, হিয়ার ভার্ব ওয়ান, তাই না? তাহলে আমরা এখানে টু ব্যবহার করবো। তাহলে আই ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার দ্যাট অ্যান অনেস্ট ম্যান। দেখো, অনেস্ট এইচ দিয়ে শুরু হয়েছে, তাহলে কোনো নাউন যদি এইচ দিয়ে শুরু হয় আর তার উচ্চারণ না হয়, মানে এইচ সাইলেন্ট থাকে, তাহলে তার আগে এন ব্যবহার করতে হয়। তাহলে অ্যান অনেস্ট ম্যান লাইক মিস্টার দাস ওয়াজ ইনসল্টেড ড্যাশ দ্য মেম্বার্স অফ হিজ ওন ক্লাব। তাহলে দেখো, ওয়াজ ইনসল্টেড প্যাসিভ ভয়েসে আছে, তাহলে এখানে বাই ব্যবহার করতে হবে, বাই দ্য মেম্বার্স অফ হিজ ওন ক্লাব। হয়ে গেল? তাহলে এই ছিল আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন। চলো এবার নেক্সট, ডু অ্যাজ ডিরেক্টেড। তোমরা জানো এখানে 3টি বাক্য দেওয়া থাকবে, ব্র্যাকেটের বন্ধনীর মধ্যে বলা থাকবে যে কি করতে হবে, আমাদের ওই অনুসারে তার উত্তর করতে হবে। লক্ষ্য করো, প্রথম প্রশ্ন, হোয়াই আর ইউ বিটেন সো মার্সিলেসলি, চেঞ্জ দ্য ভয়েস। আমি আগের ক্লাসে আলোচনা করেছি যে আমাদের পরীক্ষায় এরকম একটা লাইন দেওয়া থাকে আর বলা থাকে চেঞ্জ দ্য ভয়েস। আচ্ছা, চেঞ্জ দ্য ভয়েস মানে ভয়েস চেঞ্জ করো। এখানে কিন্তু বলেনি যে প্যাসিভ করো। আমাদের অনেকের ধারণা, মানে ছাত্রছাত্রীদের, যে ভয়েস চেঞ্জ মানেই প্যাসিভ করতে হবে, তা নয় কিন্তু। ভয়েস চেঞ্জ মানে আমাকে দেখতে হবে প্রশ্নে দেওয়া বাক্যটা কোন ভয়েসে আছে, কারণ ভয়েস দুই প্রকার আমরা জানি, অ্যাক্টিভ আর প্যাসিভ। যদি প্রশ্নে দেওয়া বাক্যটি অ্যাক্টিভ থাকে তাহলে আমাদের প্যাসিভ করতে হবে, যদি এই প্রশ্নে দেওয়া বাক্যটি প্যাসিভ থাকে তাহলে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তাহলে এর মানে আমাদের ভয়েস চেঞ্জ করার আগে প্রশ্নে দেওয়া বাক্যটিকে দেখতে হবে ওটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। কি করে দেখবো? সিম্পল, শুধু ভার্ব বি প্লাস ভার্ব থ্রি আছে কিনা এটা দেখে নিব। ভার্ব বি প্লাস ভার্ব থ্রি। ভার্ব বি কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। এর 8টি শব্দের কেউ না কেউ থাকবে আর তারপরে ভার্ব থ্রি থাকবে। যদি থাকে তাহলে প্যাসিভ, যদি না থাকে তাহলে অ্যাক্টিভ। বাই থাকতেও পারে, বাই নাও থাকতে পারে। অনেকের ধারণা যে প্যাসিভ ভয়েসে বাই থাকে, বাই অ্যাক্টিভ ভয়েসেও থাকে। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। বাকি ভয়েস চেঞ্জ নিয়ে যদি আরো বিস্তারিত জানতে হয় তাহলে আমরা এই চ্যানেলের প্লে লিস্টে ভয়েস চেঞ্জ বলে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে গিয়ে তোমরা তোমাদের ভয়েসের ক্লাসগুলো দেখে নিতে পারো। তাহলে লক্ষ্য করে এখানে হোয়াই আর ইউ বিটেন, আর ভার্ব বি আর বিটেন ভার্ব থ্রি, তাহলে এটা প্যাসিভে আছে, তাহলে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে এর অ্যান্সার হবে হোয়াই ডু দে বিট ইউ সো মার্সিলেসলি। হ্যালো, হোয়াই ডু দে, আমরা এখানে ডু ব্যবহার করলাম কারণ ওখানে আর ছিল। নেক্সট, আ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, মেক ইট কমপ্লেক্স। কমপ্লেক্স করতে বলেছে। কমপ্লেক্স মানে আমরা বলেছিলাম যে এই বাক্যে একটি ম্যান ক্লজ এবং অন্তত পক্ষে একটি সাব ক্লজ ব্যবহার করতে হবে। ম্যান ক্লজ আর সাব ক্লজ। ক্লজ আমি বুঝিয়েছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্বকে ক্লজ বলে। তাহলে কোনো বাক্যে যটা সাবজেক্ট ভার্ব থাকবে তটা ক্লজ হবে। বুঝতে পারলাম? তাহলে এখানে ম্যান ক্লজ আর সাব ক্লজ মানে দুটো সাবজেক্ট আর দুটো ভার্ব লাগবে। তাহলে দেখো কি বলেছে, আ ফ্রেন্ড ইন নিড, প্রয়োজনের সময় বন্ধু বা প্রয়োজনের বন্ধুই ইজ এ ফ্রেন্ড ইন ডিড, প্রকৃত বন্ধু। তাহলে আমরা কি বলবো? আ ফ্রেন্ড হু ইজ ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। হয়ে গেল? নেক্সট, সি ডান্সেস সো নাইসলি, মেক এ WH কোশ্চেন।
এই বাক্যটিকে দিয়ে WH কোশ্চেন বানাতে বলেছে। আচ্ছা, প্রশ্ন দু ধরনের হয় তোমরা জানো, ইয়েস নো কোশ্চেন এবং WH কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন যার প্রশ্নের উত্তর হ্যাঁ বানাতে দেওয়া যাবে, আর WH কোশ্চেন যার উত্তর হ্যাঁ বানাতে দেওয়া যায় না। তাহলে এখানে WH কোশ্চেন বানাতে বলেছে। WH কোশ্চেনের গঠন কি? প্রথমে WH ওয়ার্ড প্রয়োজন অনুসারে, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, আর তারপরে মেন ভার্ব ব্যবহার করতে হয় এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। রাইট, এই যে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তাহলে এর উত্তর কি করবো আমরা? হাউ ডাজ সি ডান্স, হাউ ডাজ সি ডান্স। বুঝতে পারলাম? আর যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটিকে পজ করে ঠান্ডা মাথায় করে ভেবে নিও, আশা করি। চলো প্রথমে লিস্ট দেখে নাও। দেখো, কাম অফ মানে জন্মগ্রহণ করা, কাম রাউন্ড আরোগ্য লাভ করা, আর কাম অফ OFF এটা মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া, আর কল আপ মানে স্মরণ করা। এবার প্রশ্ন লক্ষ্য করো। প্রথমে আছে দ্য প্ল্যান ডিড নট সাকসিড, পরিকল্পনাটি বা প্ল্যানটি সফল হয়নি। তাহলে সাকসিড আছে এখানে, ভার্ব ওয়ান। আমরা জানি ডু ডাজ ডিড এরপরে যখনই ম্যান ভার্ব থাকবে সেটা ভার্ব ওয়ান হবে। তাহলে আমরা এর পরিবর্তে ব্যবহার করব কাম অফ, কাম অফ। নেক্সট, হি উইল রিকভার সুন, তাহলে রিকভার আরোগ্য লাভ করা, এটাও ভার্ব ওয়ান। তাহলে আমরা এখানে ব্যবহার করব কাম রাউন্ড। নেক্সট, আই ক্যান নট রিমেম্বার হিজ নেম, রিমেম্বার মানে স্মরণ করা। আর তোমরা নিশ্চয়ই জানো, আমি তোমাদের শিখিয়ে দিয়েছি যে ফ্রেজাল ভার্বে যে শব্দটির নিচে দাগ দেওয়া থাকবে ওই শব্দটি যেই টেন্সে মানে যেই ফর্মে থাকবে আমরা ফ্রেজাল ভার্বটাকে ওই ফর্মেই লিখবো। শুধু ফ্রেজাল ভার্ব লিখে দিলে হবে না, ওর টেন্স ওই শব্দটা অনুসারে চেঞ্জ করতে হবে। তাহলে দেখো, রিকভার ভার্ব ওয়ান, তো আমরা কাম রাউন্ড করলাম। 3 নম্বর, আই ক্যান নট রিমেম্বার, এটাও ভার্ব ওয়ান, রিমেম্বার মানে স্মরণ করা। তাহলে এর উত্তর হবে কল আপ। তাহলে এই ছিল আমাদের সেট নাম্বার 11। চলো এবার নেক্সট। এবারে লক্ষ্য করো সেট নাম্বার 13 পেজ নাম্বার 358। লক্ষ্য করো প্রথমে ভার্ব ফর্ম বলছে when we wishing to honor somebody we usually, এই যে দেখো ইউজুয়ালি পেয়ে গেলে। তাহলে মনে রাখবে, যদি কোনো বাক্যে ইউজুয়ালি, জেনারেলি, অকেশনালি, হার্ডলি, রেয়ারলি বা ডেইলি, এভরিডে এই ধরনের শব্দ থাকে, তাহলে মোস্ট অফ দ্য কেসে সেই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বুঝতে পারলাম? এই যে শব্দগুলো আমি যেগুলো বললাম, ইউজুয়ালি, জেনারেলি, ওকেশনালি, হার্ডলি, রেয়ারলি, ডেইলি, এভরিডে এই ধরনের যদি শব্দ থাকে তাহলে সেই বাক্যটি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে চলো শুরু করো এবার। তাহলে when we wish, প্রথম অপশনটাই, টু অনার সামবডি উই ইউজুয়ালি অ্যাডমায়ার, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, উই ইউজুয়ালি অ্যাডমায়ার হিম। দিস, আচ্ছা যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে এখনো প্রেজেন্ট ব্যবহার করবো আমরা। তাহলে দিস যেহেতু সিঙ্গুলার তো ডাজ হবে। তাহলে দিস ডাজ নট মিন দ্যাট দ্য পারসন হ্যাজ অনলি ভার্চুজ অ্যান্ড নো ভাইসেস। চলো আগে বাড়ো। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। হার্ট হেলথ ইজ এ গ্রোয়িং কনসার্ন, এ হবে হার্ট হেলথ ইজ আ গ্রোয়িং কনসার্ন ফর ইয়ং বিটিং হার্টস, ফর দে শুড টেক কেয়ার ড্যাশ কনকার হাইপারটেনশন। লক্ষ্য করো, কনকার, কনকার মানে হচ্ছে জয় করা, কাটিয়ে ওঠা। তাহলে কনকার এটাও একটা ভার্ব ওয়ান। আর আমি একটু আগেই বললাম যদি শূন্যস্থানের পরে ভার্ব ওয়ান থাকে তাহলে মোস্ট অফ দ্য কেসে যখন টু ব্যবহার করতে হয় এখানে টু হবে, দে শুড টেক কেয়ার টু কনকার হাইপারটেনশন। হয়ে গেল। তাহলে এই ছিল ভার্ব ফর্ম আর আর্টিকেল এন্ড প্রিপোজিশন। চলো নেক্সট। এবার লক্ষ্য করো, অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, এটা আমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে। কি বলছে? রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন, নিম্ন রেখাঙ্কিত শব্দটির নাউন ফর্ম ব্যবহার করো। তাহলে লোভস, লোভ শব্দটির নিচে দাগ দেওয়া আছে। আচ্ছা, মজার বিষয় হলো যে লোভ শব্দটির নাউন ফর্মও লোভ, ওটাই ভার্ব ফর্ম আর নাউন ফর্ম দুটোই এক, কিন্তু নাউন হিসেবে বাক্যকে সেটিং করতে হবে। আমি এর ইতিমধ্যেই তোমাদের বলেছি, যদি ফর্ম ব্যবহার করতে বলে তাহলে শুধু ওই ফর্মটা ব্যবহার করলেই হবে না, ওই ফর্মটাকে বাক্যটার সঙ্গে উপযুক্ত জায়গায় ব্যবহার করতে হবে। তাহলে আমরা এর উত্তরে বলতে পারি অল ডে লং দ্য ক্যাট ইজ অ্যাট লোভ ইন দ্য হাউস, অ্যাট লোভ। আচ্ছা, এই যে অ্যাট লোভ এটা যে নাউন হলো কি করে বুঝবো? তাহলে লক্ষ্য করো, লোভের আগে কি আছে? অ্যাট। অ্যাট কি? প্রেপোজিশন। আর সবসময় মনে রাখবে প্রেপোজিশনের পরে যে শব্দটা থাকবে সেটা 100% নাউনই হবে, নাউন বা প্রোনাউন। বুঝতে পারলাম? চলো নেক্সট। আশা করি তোমাদের এই নাউন ফর্ম, ভার্ব ফর্ম এগুলি মাধ্যমিকে দিবে না, কারণ মাধ্যমিকে গত 10 বছরের কোশ্চেনে একবারও এই ধরনের কোনো শব্দ দেখা যায়নি। নেক্সট লক্ষ্য করো এবার। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, আস্কড ফাদার, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। আচ্ছা, এটা ফাদার্স হেল্প থেকে না, সরি, আওয়ার আ নেভার কাইট থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা কি করব? তোমাদের নারেশনে নিশ্চয়ই জানা আছে যে এই যে আস্কড ফাদার রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমার আগে থাকুক, ইনভার্টেড কমার পরে থাকুক বা ইনভার্টেড কমার মাঝে থাকুক, আমরা যখন ইনডাইরেক্ট করব আমরা প্রথমে রিপোর্টিং ভার্ব ব্যবহার করব। তাহলে কি হবে? ফাদার আস্কড ইফ দে ওয়ান্টেড টু নো হোয়াট হ্যাড বিকাম অফ দেয়ার কাইট। বেদলম ইফ দে ওয়ান্টেড টু নো। আচ্ছা, এটা যেহেতু টেক্সটের লাইন তাহলে প্রোনাউন চেঞ্জ করার সময় আমাদের একটা লক্ষ্য রাখতে হবে যে ওই প্রোনাউনটা টেক্সট অনুসারে যাকে বোঝাচ্ছে ওর পরিবর্তে আমরা এখানে প্রোনাউন ব্যবহার করব। যেমন আমি তোমাদের বোঝাচ্ছি, যেমন ডু ইউ ওয়ান্ট টু নো, ইউ সেকেন্ড পারসন। তোমরা যারা নারেশন জানো নিশ্চয়ই জানো সেকেন্ড পারসন থাকলে বাক্যটি যাকে বলা হচ্ছে তাকে দেখে এখানে প্রোনাউন ব্যবহার করতে হয়। তাহলে আস্কড ফাদার, বাবা জিজ্ঞেস করেছিলেন, কাকে জিজ্ঞেস করেছিলেন এখানে বলা নেই, কিন্তু আমরা টেক্সট অনুসারে জানি যেটা ক্লড আর ওই ফিলিপ্পার গল্প বলছে, তাই কি না? ওই জন্য ক্লড আর ফিলিপ্পার পরিবর্তে আমরা এখানে দে ব্যবহার করলাম, দে।
আশা করি বুঝে গেছো, বাকি আমরা পরবর্তী ক্লাসে আরো ব্যাখ্যা করব। নেক্সট, দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং, 2025 সালে এটা এসেছিল, রাইট? টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স মানে আবার ওই একই গল্প, মানে একটা ম্যান ক্লজ আর একটা সাব ক্লজ, মানে একটা মূল বাক্যাংশ আর একটা নির্ভরশীল বাক্যাংশ, মানে বাক্যের এমন একটা অংশ যে অংশটা অন্য অংশের উপর নির্ভর করে থাকবে, মানে অন্য অংশটি না বললে ওই অংশটির মানে ব্যবহার করা যাবে না। যেমন ধরো, যদি তুমি আসো আমি যাব। এখন আমি যদি বলি যদি তুমি আসো আর কিছু না বলি, তাহলে কি অর্থটা ক্লিয়ার হচ্ছে? হচ্ছে না। তাহলে এই যদি তুমি আসো এই অংশটির অর্থটা তখনই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যখন আমি বলছি আমি যাব, রাইট? তাহলে যদি তুমি আসো এটা হলো সাব ক্লজ, আর আমি যাব এটা হলো ম্যান ক্লজ। বাকি আমরা জয়নিং বা ক্লজের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে আমরা এর উত্তর কি বলবো? দ্য পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। হয়ে গেল। নেক্সট, এবারে দেখো ফ্রেজাল ভার্ব। চলো প্রথমে লিস্ট দেখে নিই। লুক ডাউন আপুন মানে ঘৃণা করা, আচ্ছা। তারপরে অ্যাক্ট আপন মানে ক্ষতি করা, ক্যারি আউট মানে পালন করা, আর পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা। এবার প্রশ্ন লক্ষ্য করো, 1 নম্বর, শিলা ক্যান নট টলারেট সাচ অ্যান ইনসাল্ট। টলারেট মানে সহ্য করা, ভার্ব 1, তাহলে আমরা এখানে পুট আপ উইথ লিখবো। নেক্সট, ডু নট হেট দ্য ওয়ার্কিং ক্লাস পুয়ার পিপল। হেট মানে ঘৃণা করা বা তুচ্ছ নজরে দেখা, তাহলে আমরা এখানে ব্যবহার করবো লুক ডাউন আপন। নেক্সট, ওভার ইটিং মে হার্ম, হার্ম মানে ক্ষতি করা, এটাও ভার্ব 1, তাহলে আমরা এখানে লিখবো অ্যাক্ট আপন, অ্যাক্ট আপন। হয়ে গেল। এই ছিল সেট নাম্বার 13। চলো এবার নেক্সট সেট। এবার লক্ষ্য করো সেট নাম্বার 14, পেজ নাম্বার 380। ভালো লাগছে তোমাদের? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটা ইউজফুল মনে হচ্ছে কিনা, আর বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে আমি যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। আর শুধু মাধ্যমিক নয়, এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কম্পিটিটিভ এক্সাম মানে চাকরি পরীক্ষার যে সব ইংলিশে ক্লাস থাকে সব কিছু আলোচনা করে থাকি, তাই ক্লাসটি তোমাদের সারা জীবন কাজে লাগবে, তাই না? তাহলে সাবস্ক্রাইব করে নাও। তো লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 1, আর 19-year-old স্টুডেন্ট ফ্রম হুম ওয়াজ রিচড দুবার দেখতে পাচ্ছি, দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। আচ্ছা, তাহলে এটাও একটা ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেখাই যাচ্ছে, বুঝাই যাচ্ছে এখানে, তাই না? তাহলে আমরা কি লিখবো? আর 19-year-old স্টুডেন্ট ফ্রম হুম রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। রিচড পৌঁছেছিল মাউন্ট এভারেস্টে। প্রতিমা রায় ওয়াজ দ্য অনলি ফিমেল, যেহেতু পাস্ট টেন্স তো ওই জন্য ওয়াজ, আর প্রতিমা রায় যেহেতু সিঙ্গুলার ওই জন্য ওয়াজ হলো, ওয়ার হলো না। তাহলে দ্য অনলি ফিমেল ক্যাডেট হু ওয়াজ সিলেক্টেড ফ্রম বেঙ্গল অ্যান্ড সিকিম ফর দ্য মিশন, ওয়াজ সিলেক্টেড। নেক্সট, আর্টিকেল এন্ড প্রেপোজিশন। বলছে আইফোন মেকার ফক্সকন ইজ মেকিং আ $1.5 billion investment to expand its focus on India as Apple looks to mitigate political বাকি ... তাহলে প্রথমে এ, 2 নম্বরে 2 আর 3 নম্বরে 1। তাহলে এই ছিল ভার্ব ফর্ম আর আর্টিকেল এন্ড প্রেপোজিশন। এবার লক্ষ্য করো, দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে দ্য টিচার সাবজেক্ট, ওয়াজ ইন্সপেক্টিং এটা ভার্ব, আর দ্য হোম লেসন এটা অবজেক্ট, তাহলে দ্য হোম লেসন সাবজেক্ট হয়ে যাবে। তাহলে দ্য হোম লেসন ওয়াজ বিইং ইন্সপেক্টেড বাই দ্য টিচার। নেক্সট, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেড। আমাদের টেক্সটের লাইন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা চেঞ্জ দ্য নারেশন, নারেশন চেঞ্জ করো। এই তিনটেই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে তিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে কি হবে? স্যামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। হয়ে গেল। নেক্সট, পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস মেক ইট কমপ্লেক্স, আবার কমপ্লেক্স করতে বলেছে। তাহলে একই গল্প, একটা মেন ক্লজ আর একটা সাব ক্লজ। তাহলে পিপল হু ওয়ার অন দ্য ট্রেন স্যাং ভজনস, এটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করে করেই হবে। বুঝা গেল? এই যে কমপ্লেক্স, মানে তোমাকে বুঝতে হবে যে এই বাক্যটাকে আমি দুটো অংশে কিভাবে ভাগ করতে পারি। বাংলাতে যদি করতে পারো তাহলে আগে বাংলাতে করে নিবে, তাহলে অটোমেটিক হয়ে যাবে। তাহলে দেখো পিপল অন দ্য ট্রেন বলেছে, আমরা এটাকে একটা ক্লজ বানিয়ে দিলাম আলাদা। পিপল হু ওয়ার অন দ্য ট্রেন, মানুষেরা যারা ট্রেনে ছিল, স্যাং ভজনস ভজন গাইছিল। তাহলে হু ওয়ার অন দ্য ট্রেন একটা ক্লজ হয়ে গেল, আর পিপল স্যাং ভজনস এটা আর একটা ক্লজ হয়ে গেল। বোঝা যাচ্ছে? চলো এবার নেক্সট, ফ্রেজাল ভার্ব। লক্ষ্য করো, প্রথমে ফ্রেজাল ভার্বের লিস্ট দেখে নাও। গিভ আপ মানে ত্যাগ করা, গিভ ইম মানে হার বা বর্ষতা স্বীকার করা, ফল আউট মানে কলহ বা ঝগড়া করা, আর কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, দ্য ব্রেভ নেভার সারেন্ডার্স টু ইভিল। সারেন্ডার্স, তাহলে আমরা এখানে কি করবো? গিভস ইন, গিভস ইন। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে প্রথম প্রশ্নটা লক্ষ্য করো, তোমাদের একটু গ্রামার বুঝিয়ে দিয়ে আমি নিশ্চিত তোমরা বিরক্ত হচ্ছে না, তোমাদের ভালো লাগবে। দেখো এখানে এই বাক্যটার 1 নম্বর কোশ্চেনের সাবজেক্ট কে বলতো? ব্রেভ। আচ্ছা, ব্রেভ অ্যাডজেক্টিভ না? ব্রেভ মানে তো সাহসী, আর সাবজেক্ট অবজেক্ট কে হয়? 100% নাউন প্রোনাউন, অ্যাডজেক্টিভ তো সাবজেক্ট হয় না। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে দা প্লাস অ্যাডজেক্টিভ যদি হয়, মানে অ্যাডজেক্টিভের আগে যদি কোনো আর্টিকেল চলে আসে তাহলে ওই অ্যাডজেক্টিভটা তখন নাউন হয়ে যায়। তাহলে এখানে দা ব্রেভ আছে মানে এটা নাউন। আবার আরেকটা সূত্র মনে রাখতে হবে যে দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান প্লুরাল নাউন হয়ে যায়, মানে শুধু নাউন নয় প্লুরাল নাউন হয়ে যায়। তাহলে দা ব্রেভ প্লুরাল নাউন। তাহলে এখানে সারেন্ডার্স কেন? সারেন্ডার হওয়ার কথা ছিল,
বুঝা গেল? কোশ্চেনেই ভুল আছে, কিন্তু কোশ্চেনে যদি ভুল থাকে তোমরা উত্তরও ভুল করে চলে আসবে, কোনো অসুবিধা নেই। কারণ নিয়ম হলো কোশ্চেন ভুল থাকলে তুমি যাই লেখো না কেন নাম্বার পেয়ে যাবে। তাহলে চলো, এখানে সারেন্ডার্স যেহেতু আছে তাহলে আমরা এখানে গিভস ইন করব, কিন্তু নিয়ম অনুসারে এটা গিভ ইন হওয়ার কথা, গিভের সঙ্গে এস লাগার কথা নয়। হয়ে গেল? নেক্সট, দ্য ওল্ড ম্যান রিকভার্ড কুইকলি, রিকভার্ড পাস্ট ফর্মে আছে, তার আমরা লিখবো ক্যাম রাউন্ড, ক্যাম রাউন্ড, কামের পাস্ট ফর্ম ক্যাম। নেক্সট, হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, কোয়ারেলড থার্ড ফর্মে আছে কারণ তার আগে হ্যাড আছে, আর আমরা জানি ভার্ব হ্যাভ প্লাস ভার্ব 3 হয়, এখানে হবে ফলেন আউট, ফলেন আউট, ফল ফেল ফলেন। হয়ে গেল? এই ছিল সেট নাম্বার 14। চলো এবার নেক্সট সেট। এবার লক্ষ্য করো সেট নাম্বার 15 পেজ নাম্বার 403। আচ্ছা, প্রথমে ভার্ব ফর্ম, তাহলে ডিও জং স্পোক, স্পোকেন, স্পিক, এখানে তো আর পড়ার দরকার নেই, স্পোকই হবে, কারণ লেখো স্পোকেন ভার্ব 3, তাহলে হেল্পিং ভার্ব ছাড়া ভার্ব 3 একা কখনো ম্যান ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। আচ্ছা, ডিও জং সিঙ্গুলার, তাহলে স্পিক এটা প্লুরাল ভার্ব, তাহলে প্লুরাল হবে না, এস থাকলে ভাবা যেত, তাহলে আর পড়ার দরকার নেই, এখানে স্পোকই হবে 100%, কোনো সন্দেহ নেই। এই যে ট্রিকগুলি, এই ট্রিকগুলি তোমাদের মনে রাখতে হবে, বোঝা গেল? আচ্ছা, তাহলে ডিও জং স্পোক কনফিডেন্টলি অ্যাবাউট হাউ মাল্টিপল ইনজুরিয়াস, এটা ইনজুরিজ হতো আমার মনে হয়, টু হিজ রাইট অ্যাঙ্কেল। আচ্ছা, যেহেতু পাস্ট তো এখানেও পাস্ট টেন্সই হবে, তাহলে হ্যাড কজড, হ্যাড কজড, কেন কি লক্ষ্য করো, কজ এটা প্রেজেন্ট ফর্মে আছে, কজিং আইএনজি যুক্ত ভার্ব হেল্পিং ভার্ব ছাড়া একা কখনো ম্যান ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, তাহলে হ্যাড কজড অটোমেটিক চয়েস, মানে ভাবার দরকারই নেই। সিগনিফিক্যান্ট মেন্টাল ট্রমা অ্যান্ড হাউ হি হ্যাড ব্যাটেলড, ওই একই সূত্র আবার, had battled both speculation and criticism during his road to recovery। তাহলে এই ট্রিকগুলি একটু মনে রাখার চেষ্টা করবে, যে এই ভার্ব ফর্মগুলি চুজ করার সময় আমি কোন কথাগুলি বলছি এগুলিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। চলো এবার আর্টিকেল এন্ড প্রেপোজিশন। আচ্ছা, রিকগনাইজিং ড্যাশ রিস্ক অ্যাসোসিয়েটেড, তাহলে দা রিস্ক হবে, কারণ এখানে নির্দিষ্ট একটা রিস্কের বা ঝুঁকির কথা বলছে, নির্দিষ্টভাবে বোঝাচ্ছে। তাহলে রিকগনাইজিং দ্য রিস্ক অ্যাসোসিয়েটেড, অ্যাসোসিয়েটেড উইথ হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে এখানে কোনো লজিক চলবে না, এগুলো মুখস্থ করে মনে রাখতে হয়। তাহলে অ্যাসোসিয়েটেড উইথ এআই আউটপুটস, মাইক্রোসফট হ্যাজ ডেভেলপড দ্য কারেকশন টুল টু মিটিগেট, টু মিটিগেট, কেন? কারণ ওই যে পরপর আমি প্রত্যেকটা সেটেই আমরা এটা মোটামুটি পেলাম। মিটিগেট দেখো ভার্ব 1, মিটিগেট মানে হচ্ছে হ্রাস করা বা কমানো, তাহলে যেহেতু এটা ভার্ব 1 তো ভার্ব 1 এর আগে টু থাকবে, আমি ইতিমধ্যেই বলেছি। তাহলে এই ছিল আমাদের ভার্ব ফর্ম আর আর্টিকেল এন্ড প্রিপোজিশন। চলো এবার নেক্সট, ডু অ্যাজ ডিরেক্টেড। প্রথমে কি বলছে দেখো, ইট সিমড ইম্পসিবল দ্যাট হি কুড এসকেপ, মনে হচ্ছে যে তার পক্ষে বেঁচে যাওয়া বা পালিয়ে যাওয়াটা অসম্ভব। চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স, ওয়াও, এতক্ষণে সিম্পল পেয়েছি। আচ্ছা, কমপ্লেক্স কমপ্লেক্স আমরা অনেক শুনলাম, সিম্পল মানে কি? তোমাকে সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা সিম্পল ভাবে বুঝিয়ে দিই। মনে রাখবে যখনই সিম্পল বলবে আমাকে ওখানে একটা ক্লজ ব্যবহার করতে হবে, একটা ক্লজ মনে থাকবে। একটা ক্লজ মানে কি? একটাই সাবজেক্ট আর একটাই ভার্ব থাকতে হবে, ফাইনাইট ভার্ব, মানে এমন ভার্ব যে ভার্বের সাবজেক্ট থাকে। তাহলে এই সাবজেক্টওয়ালা ভার্ব একটাই থাকতে হবে সিম্পল সেন্টেন্সে, বাক্য যত বড়ই হোক দেখার নেই। যেমন ধরো আই প্লে, প্লে একটাই ভার্ব আছে এখানে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, আই প্লে ফুটবল, এটাও সিম্পল সেন্টেন্স। আই প্লে ফুটবল এভরি ডে, এটাও সিম্পল সেন্টেন্স। আই প্লে ফুটবল এভরি ডে ইন দ্য মর্নিং উইথ মাই ফ্রেন্ডস উইথ এ রেড বল। দেখো এত বড় বাক্য, কিন্তু এখনো বাক্যটা সিম্পল সেন্টেন্সেই আছে। কেন? কারণ গোটা বাক্যটা যদি লক্ষ্য করো তাহলে দেখবে ভার্ব একটাই আছে, প্লে। তাহলে সিম্পল সেন্টেন্সের শর্ত হচ্ছে যে ম্যান ভার্ব একটাই থাকতে হবে, ফাইনাইট ভার্ব একটাই থাকতে হবে, বাকি বাক্যে সাবজেক্ট, অবজেক্ট, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি থাকতে পারে, রাইট? তাহলে আমরা এটা অ্যান্সার কি করব? তাহলে এটা অ্যান্সার আমরা দুভাবে করতে পারি। আমরা বলতে পারি হি এসকেপড, আমরা বলতে পারি হিজ এসকেপ সিমড ইম্পসিবল, এটা হতে পারে। বা তোমরা আবার বলতে পারো হি সিমড আনএবল টু এসকেপ, দুটোই হতে পারে। তবে আমার ফেভারিট প্রথমটাই, হিজ এসকেপ সিমড ইম্পসিবল। চলো নেক্সট, দ্য থিপ ওয়াজ কট, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। আচ্ছা, লক্ষ্য করো তো, তোমরা যদি জানো, যাদের ধারণা আছে যে প্যাসিভ ভয়েসে বাই থাকবে, তাহলে লক্ষ্য করো এই বাক্যটাতে বাই আছে নেই, কিন্তু বাক্যটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে আমার সূত্র মেনে চলো, কি বললাম? ভার্ব বি প্লাস ভার্ব 3। তাহলে লক্ষ্য করো এখানে ওয়াজ আছে, এটা ভার্ব বি, আর কট এটা হচ্ছে ভার্ব 3। আর যখনই ভার্ব বি প্লাস ভার্ব 3 থাকবে 100% সেটা প্যাসিভ ভয়েসই হবে। তাহলে এখানে একটা সমস্যা কি, যে এখানে অবজেক্ট দেওয়া নেই। তাহলে আমরা অ্যাক্টিভ যখন করবো সাবজেক্ট কোথায় পাবো? আমি বলেছিলাম যে সমস্ত প্যাসিভ ভয়েসের অবজেক্ট দেওয়া থাকে না, মানে ডুয়ার, কে করেছে, কার দ্বারা হয়েছে, এর উল্লেখ থাকে না, ওখানে আমরা প্রসঙ্গ অনুসারে সাবজেক্ট ধরে নিব। তাহলে দ্য থিফ ওয়াজ কট, চোরটিকে ধরা হয়েছিল। তাহলে চোরকে ধরা কার কাজ? পুলিশের। তাহলে আমরা এখানে পুলিশ ব্যবহার করতে পারি। তাহলে আমরা বলতে পারি দ্য পুলিশ কট দ্য থিফ, বা দে কট দ্য থিফ, এটাও করতে পারো, কারণ জনগণ চোরকে ধরতে পারে, চুরি করতে এসেছিল ধরে নিয়েছে, তাই না? তো দে ব্যবহার করতে পারো, পিপুল ব্যবহার করতে পারো, দ্য পুলিশ ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। হয়ে গেল। নেক্সট, হি সেড হোয়াট এ সাইট, চেঞ্জ দ্য নারেশন, নারেশন চেঞ্জ করতে বলেছে। আচ্ছা, হোয়াট এ সাইট, কি দৃশ্য, তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে যখন আমরা এই বাক্যটির ভয়েস চেঞ্জ করবো, মানে নারেশন করবো, তখন কি করবো? এখানে লক্ষ্য করো, এখানেও কিন্তু সাবজেক্ট ভার্ব নেই।
তাহলে যদি এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখো যেখানে সাবজেক্ট ভার্ব নেই, তাহলে ওখানেও আমরা প্রসঙ্গ অনুসারে সাবজেক্ট আর ভার্ব ধরে নিব, মানে ইট ইজ বা সি ইজ বা হি ইজ এই ধরনের ধরে নিতে হয়। তাহলে আমরা এই উত্তর কি বলতে পারি? তোমরা জানো এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে রিপোর্টিং ভার্ব হিসেবে এক্সক্লেইমড ব্যবহার করতে হয়। তাহলে হি এক্সক্লেইমড দ্যাট ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল সাইট, রাইট? ওয়ান্ডারফুল সাইট, বিউটিফুল সাইট ইত্যাদি ইত্যাদি তোমরা ব্যবহার করতে পারো। তাহলে এই ছিল ডু অ্যাজ ডিরেক্টেড। এবারে চলে এসো ফ্রেজাল ভার্ব। লক্ষ্য করো, চলো প্রথমে আমরা লিস্ট দেখে নিই। লুক ডাউন অপন ঘৃণা করা, রান ওভার মানে চেপে চলে যাওয়া বা চাপিয়ে দেওয়া, সেট আউট মানে যাত্রা করা, আর ফল ব্যাক, ফল ব্যাক মানে হচ্ছে পিছু হটা বা পিছু সরে আসা। চলো এবার প্রশ্ন লক্ষ্য করো। দ্য এনিমি ফাইনালি রিট্রিট। আচ্ছা, এনিমি তাহলে এখানে শত্রুকে বোঝাচ্ছে। তাহলে ফাইনালি রিট্রিট আমরা নেক্সট। ডু নট হেড দ্য পোর, তাহলে লুক ডাউন অপন আমরা ইতিমধ্যে অনেকবার পেয়েছি। নেক্সট, দ্য বয় ওয়াজ নকড ডাউন বাই এ কার, তাহলে নক ডাউন এটা হয়ে যাবে রান ওভার, রান ওভার, রান রেন রান, এটা রান কিন্তু থার্ড ফর্ম। তাহলে এই ছিল আমাদের সেট নাম্বার 15। চলো এবার সেট নাম্বার 16 দেখে নিই। এবারে সেট নাম্বার 16 পেজ নাম্বার 426। চলো প্রথমে ভার্ব ফর্ম। আচ্ছা, আই অলওয়েজ সরি ফর দ্য লনলি প্ল্যাটফর্ম। আচ্ছা, তাহলে এটা একটা ঘটে যাওয়া ঘটনার বর্ণনা। কেন? কারণ তার আগে লক্ষ্য করো আই ডিসাইডেড দ্যাট, এই যে লক্ষ্য করো আই ডিসাইডেড পাস্ট টেন্সে আছে, তাহলে বুঝে যাচ্ছে এটা পাস্ট টেন্সের একটা আলোচনা। তাহলে চলো এবার শুরু করো শুরু থেকে। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্য লনলি প্ল্যাটফর্ম। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই, এখানে কি হবে বলো তো? উড হবে, উড। ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন, গেট অফ মানে নামা, যে একদিন আমি ট্রেন থেকে নামবো। আচ্ছা, কেন উড হলো, উইল নয় কেন? কারণ অতীতে যদি কেউ ভবিষ্যতের কথা বলে, অতীতে, তাহলে অতীতে ভবিষ্যতের কথা বললে সেলের জায়গায় শুড আর উইলের জায়গায় উড ব্যবহার করতে হয়। বুঝা গেল? তাহলে দেখো আই ডিসাইডেড আমি স্থির করলাম, মানে অতীতে স্থির করেছিল। তাহলে যেহেতু অতীতে স্থির করেছিল ভবিষ্যতের, ওই জন্য এখানে উড বসানো হলো। আচ্ছা, তারপরে কি হলো? গেট অফ দ্য ট্রেন, ট্রেন থেকে নামবো, অ্যাট দিওলি, দিওলিতে, অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, স্পেন্ড, স্পেন্ড দ্য ডে। আচ্ছা, এখানে স্পেন্ড কেন, স্পেন্ড না কেন? বাক্যটা তো পাস্ট টেন্সে চলছিল। তাহলে ওই যে দেখো উড বলেছি আমরা ওখানে, তাহলে উড গেট অফ, উড যেহেতু মোডাল তারপরে ভার্ব ওয়ান বসবে, ওই জন্য গেট অফ বসলো। আর যেহেতু এন্ড দিয়ে যুক্ত আছে ওই জন্য এপারেও আমাদেরকে ভার্ব ওয়ানই ব্যবহার করতে হবে, কারণ এন্ড ওর আগে আর ওর পরে সবসময় একই ধরনের শব্দকে যুক্ত করে। তাহলে এন্ডের আগে যেহেতু গেট অফ প্রেজেন্ট টেন্স, তাহলে এন্ডের পরেও প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে। নেক্সট, আর্টিকেল এন্ড প্রিপোজিশন দেখো এবার। while taking a morning walk she found an empty tin, empty, empty ভাবেল দিয়ে শুরু হয়েছে, ভাবেল সাউন্ড, ওই জন্য এন। বাই দ্য রোড সাইড, পথের ধারে বা রাস্তার ধারে, তাহলে বাই দ্য রোড সাইড, হ্যাঁ রোড সাইড থাকলে বাই। দিস ইজ নট অ্যান ইউজুয়াল থিং বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট আ টিন ক্যান কজ আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, তাহলে এখানে আমরা দা বসাবো। তাহলে প্রথমে এন, তারপরে বাই, তারপরে দা। এই ছিল ভার্ব ফর্ম আর আর্টিকেল এন্ড প্রিপোজিশন। আশা করি তোমাদের ভালো লাগছে। চলো এবার নেক্সট। এবার লক্ষ্য করো, ওবে ট্রাফিক রুলস, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। আচ্ছা, ওবে ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়েছে, মানে এটা আদেশমূলক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ভার্ব আর অবজেক্ট দুটোই থাকে, তাহলে আমরা লেট দিয়ে ওর ভয়েস চেঞ্জ করতে পারি। লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3। তাহলে আমরা এখন বলতে পারি লেট ট্রাফিক রুলস বি অবেইড। আবার আমরা যেহেতু এটা উচিত একটা, যদি নৈতিক দায়িত্ব বোঝাই, তাহলে আমরা ওই ক্ষেত্রে আবার শুড বি দিয়েও ভয়েস চেঞ্জ করতে পারি। আমরা এটাও বলতে পারি ট্রাফিক রুলস শুড বি অবেইড, দুটোই হতে পারে। নেক্সট, স্যামুয়েল সেড স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্ট করতে বলেছে। আচ্ছা, এই বাক্যটা একটু ভালো করে লক্ষ্য করো। স্যামুয়েল সেড, স্যামুয়েল বলেছিলেন, কাকে বলেছিলেন বলা নাই, কিন্তু লক্ষ্য করো ইনভার্টেড কমার মধ্যে স্বামীনাথন আছে, মানে আমাদেরকে এই ক্ষেত্রে ধরে নিতে হবে যে স্যামুয়েল স্বামীনাথনকেই বলছে। মানে কাকে বলছে যদি বলা না থাকে কিন্তু ভিতরে নাম উল্লেখ করা আছে, তাহলে আমরা ইনডাইরেক্ট করার সময় ওই নামটাকে টেনে এনে রিপোর্টিং ভাবে জায়গায় বসাবো, অর্থাৎ স্যামুয়েল স্বামীনাথনকেই বলছে, এটা ধরে আমরা ইনডাইরেক্ট করবো। উত্তর লক্ষ্য করো, স্যামুয়েল আস্কড স্বামীনাথন, আস্কড কেন? কারণ বাক্যটা প্রশ্নমূলক ছিল, ওই জন্য আস্কড। তাহলে স্যামুয়েল আস্কড স্বামীনাথন হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ, হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ। মনে রাখতে হবে ডাইরেক্ট স্পিচ যে বাক্যই থাকুক না কেন, ইনডাইরেক্ট কিন্তু অ্যাসার্টিভ হবে। অ্যাসার্টিভ মানে লিঙ্কারের পরে আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অন্য কিছু ব্যবহার করতে হবে, রাইট? তাহলে হিজ হোমওয়ার্ক এটা সাবজেক্ট আর ওয়াজ এখানে ভার্ব। নেক্সট, she was so weak that she could not stand alone, turn into a simple sentence, simple sentence করতে বলেছে। তাহলে so আর that থাকলে আমরা জানি to আর to ব্যবহার করতে হয়, তাই না? to আর to ব্যবহার করে আমরা খুব সহজেই সিম্পল করে দিতে পারি। তাহলে আমরা কি বলতে পারি? she was too weak to stand alone, হয়ে গেল। চলো এবার নেক্সট। এবার লক্ষ্য করো ফ্রেজাল ভার্ব। চলো প্রথমে লিস্ট দেখে নিই। দেখো প্রথমে আছে এখানে গেট ব্যাক, গেট ব্যাক মানে ফিরে পাওয়া, কাম আউট মানে প্রকাশিত হওয়া, লুক ইনটু মানে তদন্ত করা, আর সেট আপ মানে হচ্ছে স্থাপন করা। লক্ষ্য করো প্রশ্ন এবার। প্রথম প্রশ্ন, দ্য সিবিআই ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, ইনভেস্টিগেটিং তাহলে লুকিং ইনটু। 2 নম্বর, দ্য কোম্পানি উইল এস্টাবলিশ আ নিউ অফিস ইন কলকাতা,
এস্টাবলিশ তাহলে সেট আপ। নাম্বার 3, দ্য বুক ওয়াজ পাবলিশড ইন 2022, তাহলে পাবলিশড ভার্ব 3, তাহলে এটা হয়ে যাবে কাম আউট, রাইট? ওয়াজ পাবলিশড ভার্ব 3 এটা। আর এটাও আমি তোমাদের শিখেছিলাম যে দেখো পাবলিশ এর যদি আমরা ভার্ব ফর্মগুলো দেখি তাহলে কি হবে? পাবলিশ ভার্ব 1, পাবলিশড ভার্ব 2, পাবলিশড ভার্ব 3। তাহলে লক্ষ্য করো ভার্ব 2 আর ভার্ব 3 দুটোই এক। তাহলে আমরা কি করে বুঝবো এখানে এটা ভার্ব 3 আছে? সিম্পলি মনে রাখবে যে সমস্ত ভার্বের সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম এক, ওই রকম ভার্ব যদি একা ব্যবহৃত হয় তাহলে ওরা ভার্ব 2, আর যদি একা ব্যবহৃত না হয় ওর আগে যদি কোনো হেল্পিং ভার্ব থাকে, সে যে কোনো হেল্পিং ভার্বই হোক না কেন, তাহলে ওটা ভার্ব 3 হয়ে যায় তখন। এখানে দেখো ওয়াজ পাবলিশড, যেহেতু আগে ওয়াজ আছে, হেল্পিং ভার্ব আছে, ওই জন্য এটা ভার্ব 3। আর ওই জন্য আমরা উত্তরে কাম আউট করলাম, কারণ কামের থার্ড ফর্ম হচ্ছে কাম, ক্যাম, কাম। বুঝা গেল? চলো এবার নেক্সট। এবার লক্ষ্য করো সেট নাম্বার 17, পেজ নাম্বার 449। প্রথমে ভার্ব ফর্ম। আচ্ছা, কলকাতা woke is waking up to an unseasonal thunderstorm and an incessant drizzle. Incessant মানে অবিরাম, আর drizzle মানে হচ্ছে টিপটিপ বৃষ্টি, which occasionally, এই লক্ষ্য করে এখানে বোঝাই যাচ্ছে যে এটা একটা ঘটে গেছে এরকম ঘটনার বর্ণনা, রাইট? তাহলে পাস্ট টেন্স হবে, তাই কি না? কেন লক্ষ্য করো, একটু যদি আগে বাড়ি আমরা, তাহলে তোমরা দেখতে পাবে যে লাস্ট ফ্রাইডে মর্নিং লেখা আছে, লাস্ট শব্দটা যুক্ত আছে। আর আমরা বলেছিলাম যদি লাস্ট থাকে তাহলে জেনারেলি ওটা পাস্ট টেন্স হয়। আচ্ছা, তাহলে এবার শুরু করো। তাহলে কলকাতা ওক আপ টু অ্যান আনসিজনাল, প্রথমে ওক হবে। আচ্ছা, তারপরে হুইচ ওকেশনালি, এখানে গট হবে, গট হেভিয়ার। আর তারপরে দ্য গাস্ট অফ উইন্ড প্লেড হ্যাভক, প্লেড পাস্ট ফর্ম। তো দেখো তিনটাই পাস্ট ফর্মে আছে। বোঝা গেল 100%? তাহলে যারা এখনো লাইক করেনি লাইক করে দাও, বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো। আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট? স্মার্ট ইংলিশ উইথ রাহুল নামে আমাদের ইউটিউব চ্যানেলও আছে, ফেসবুকও আছে। তোমরা এই একই নামে আমাদেরকে ইনস্টাগ্রামও পেয়ে যাবে, তোমরা আমাদেরকে ওখানে ফলো করতে পারো। নেক্সট, আর্টিকেল এন্ড প্রেপোজিশন। এবার লক্ষ্য করো, মালদা ইজ অলসো বিলিভড টু হ্যাভ অকুপাইড ড্যাশ এমিনেন্ট পজিশন, তাহলে অ্যান এমিনেন্ট পজিশন। এমিনেন্ট দেখো ভাবেল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে অ্যান হবে। ইন এনসিয়েন্ট ইন্ডিয়া, ইন এনসিয়েন্ট ইন্ডিয়া, এনসিয়েন্ট মানে প্রাচীন, প্রাচীন ভারতে। অ্যাজ বিলঙ্গিং, বিলং এর পরে সবসময় টু বসাতে হয়, টু, বিলং টু হয়। তাহলে বিলঙ্গিং টু দ্য কিংডম অফ গৌড়া আন্ডার শশাঙ্ক। হয়ে গেল? তাহলে এই ছিল আমাদের ভার্ব ফর্ম এবং আর্টিকেল প্রিপোজিশন। তাহলে চলো এবার আমরা নেক্সট 3টি প্রশ্ন দেখিনি। তোমরা বিরক্ত হচ্ছে না তো? বিরক্ত লাগছে নাকি? এর আগের ক্লাসে আমি কিন্তু অনেক শের শায়রি বলেছি, তাই না? আজকে শুনবে নাকি? চলো মনে আসলে বলে দিচ্ছি, হ্যাঁ, এখন তো মনে আসছে না। তাহলে দেখো এবার কি বলছে, আই ওয়াজ অবলাইজড টু গো চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। লক্ষ্য করো, আই ওয়াজ অবলাইজড, ওয়াজ ভার্ব বি, অবলাইজড ভার্ব 3, এর মানে এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে যেহেতু প্যাসিভে আছে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে যে এখানে অবজেক্ট বলা নেই, মানে বাই অমুক এটা বলা নেই। তাহলে আমরা কি বললাম, ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি, যদি প্যাসিভ ভয়েসে ডুয়ারের উল্লেখ না থাকে, মানে কে করেছে বা কার দ্বারা করা হয়েছে বলা না থাকে, তাহলে আমরা প্রসঙ্গ অনুসারে সাবজেক্ট ব্যবহার করে নিতে পারি। আর তোমাদেরকে আরেকটা পয়েন্ট শিখে দিই, যদি বাধ্যকতা বোঝায়, এই যে অবলাইজড মানে বাধ্য, যদি বাধ্যকতা বোঝায় তাহলে ওই ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে সিচুয়েশন বা সার্কামস্টেন্সেস ব্যবহার করব। কি বললাম? সিচুয়েশন বা সার্কামস্টেন্সেস। তাহলে আমরা এর উত্তরে কি বলতে পারি? I was obliged to go, তাহলে এর উত্তর হবে situation obliged me to go, situation obliged me to go। হয়ে গেল? নেক্সট, রাহুল ইজ নট দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, ভেরি ডেঞ্জারাস, ভেরি ভেরি ডেঞ্জারাস। কেন ডেঞ্জার বলো তো? এই যে দেখো, ইজ নট দ্য টলেস্ট, নট প্লাস সুপারলেটিভ, মানে সুপারলেটিভ ডিগ্রি যদি নেগেটিভ হয় তাহলে ওই ক্ষেত্রে কিন্তু ওর পজিটিভ আর কম্পারেটিভ করার নিয়ম চেঞ্জ হয়ে যায়। আমরা জেনারেলি কি বলি, সুপারলেটিভে যদি ওয়ান অফ দ্য না থাকে তাহলে নো আদার দিয়ে পজিটিভ করি, যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে ভেরি ফিউ দিয়ে করি। কিন্তু এখানে যেহেতু নট দ্য টলেস্ট নেগেটিভ আছে, তাহলে এখানে আমাদেরকে সাম আদার ব্যবহার করতে হবে। তাহলে আমরা এর পজিটিভ ডিগ্রি করতে পারি, সাম আদার বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ রাহুল, অথবা আমরা বলতে পারি সাম আদার বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাট লিস্ট অ্যাজ টল অ্যাজ রাহুল। অ্যাট লিস্ট কথাটা যুক্তও করতে পারো। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে যদি সুপারলেটিভ নেগেটিভ হয় তাহলে সাম আদার দিয়ে শুরু করতে হবে, আর কম্পারেটিভ করার সময় দেন এনি আদার বা দেন মোস্ট আদার নয়, দেন সাম আদার লিখতে হবে। মানে এই বাক্যটাকে যদি কম্পারেটিভ করতে হতো তাহলে উত্তর হতো রাহুল ইজ নট টলার দেন সাম আদার বয়েজ ইন দ্য ক্লাস। চলো এবার নেক্সট, আই সেড টু মাই ফ্রেন্ডস লেট আস গো টু প্লে। আচ্ছা, ইনডাইরেক্ট করতে বলেছে। দেখো ডাইরেক্ট স্পিচে মানে ইনভার্টেড কমার মধ্যে যদি লেট দিয়ে কোনো বাক্য থাকে, এটা দু রকম থাকতে পারে, লেট আস বা লেটস। লেটস কিন্তু লেটাসেরই শর্ট ফর্ম। তাহলে লেটাস থাকলে সেটা প্রস্তাব বোঝায়, আর যদি প্রস্তাব বোঝায় তাহলে ওই ক্ষেত্রে রিপিটিং ভার্বের জায়গায় আমরা প্রপোজড বা সাজেস্টেড করতে পারি। লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহার করব। আর লেট উঠে যাবে, লেট উঠে গিয়ে সাবজেক্ট প্লাস শুড প্লাস আদার্স ব্যবহার করতে হয়, সাবজেক্ট প্লাস শুড প্লাস আদার্স। তাহলে আমরা এর উত্তর কি বলবো, আই প্রপোজ টু মাই ফ্রেন্ডস দ্যাট উই শুড গো টু প্লে। দেখো কত সোজা,
তাই না? কি বললাম, যদি লেটস বা লেটাস থাকে তাহলে রিপিটিং ভার্বের জায়গায় প্রপোজ বা সাজেস্টেড, লিঙ্কারের জায়গায় দ্যাট, লেট বাদ হয়ে যাবে, লেট বাদ দিয়ে সাবজেক্ট প্লাস শুড প্লাস আদার্স, মানে শুডের পরে অন্য ভার্ব যে থাকবে সেগুলো ব্যবহার করব। হয়ে গেল। চলো এবার ফ্রেজাল ভার্ব নেক্সট। লক্ষ্য করো প্রথমে ভার্ব ফর্ম, লক্ষ্য করো প্রথমে কল অফ আছে। কল অফ মানে প্রত্যাহার করা, কি পেবে মানে দূরে থাকা, হোল্ড ব্যাক মানে গোপন করা, আর মেক অফ মানে হচ্ছে পালানো। হয়ে গেল। চলো এবার প্রথম প্রশ্ন লক্ষ্য করো। দ্য রোবার্স escaped উইথ দ্য অর্নামেন্টস, escaped পাস্ট টেন্সে আছে তাহলে মেড অফ। নেক্সট, দ্য ওয়ার্কার্স হ্যাভ উইথড্রন দ্য স্ট্রাইক, উইথড্রন প্রত্যাহার করে নিয়েছিল তাহলে কল্ড অফ। আর ইউ মাস্ট নট হাইড, হাইড মানে গোপন করা বা লুকানো, তাহলে এটা হবে হোল্ড ব্যাক, হোল্ড ব্যাক। তাহলে এই ছিল সেট নাম্বার 17। চলো এবার নেক্সট সেট নাম্বার 18। এবারে লক্ষ্য করো প্রথমে ভার্ব ফর্ম। দ্য পুলিশ ড্যাশ 2 persons অন ফ্রাইডে ইন কানেকশন, দেখো শুক্রবার দিন, তাহলে একটা পাস্ট ইভেন্ট বর্ণনা করছে, অতীতের ঘটনা বর্ণনা করছে, তাহলে পাস্ট টেন্স হবে। তাহলে কি হবে, দ্য পুলিশ অ্যারেস্টেড 2 persons অন ফ্রাইডে ইন কানেকশন উইথ দ্য ফায়ারিং দ্যাট হ্যাড অকার্ড, এট এ পেট্রোল পাম্প। আচ্ছা হ্যাড অকার্ড কেন, দেখো পুলিশ অ্যারেস্ট করেছিল, আচ্ছা যখন অ্যারেস্ট করেছিল পাস্ট টেন্সে আছে এটা, আর যখন অ্যারেস্ট করেছিল তার আগেই ঘটনাটি ঘটেছিল, তাহলে পাস্টের পাস্ট সব সময় পাস্ট পারফেক্ট হয়, এটা মনে রাখতে হবে। বুঝতে পারলাম, পাস্টের পাস্ট মানে দুটি অতীত কাজের মধ্যে যে কাজটা বেশি আগে হবে সেটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে হ্যাড অকার্ড এট এ পেট্রোল পাম্প, দ্য মোটিভ বিহাইন্ড দ্য ক্রাইম ড্যাশ নট ইয়েট ক্লিয়ার। এই যে লক্ষ্য এখানে ইয়েট চলে আসছে, ইয়েট মানে কি এখনো, তাহলে এখনো যখন আমরা বলছি তাহলে প্রেজেন্ট টেন্স চলে আসলো। দেখো এই একটা শব্দ গোটা বাক্যটার টেন্সটাকে চেঞ্জ করে দিল, তাহলে এখানে ইজ ব্যবহার করতে হবে, এটা প্রেজেন্ট টেন্স। কারণ দ্য মোটিভ বিহাইন্ড দ্য ক্রাইম মানে এই অপরাধের পিছনের যে উদ্দেশ্য ইজ নট ইয়েট ক্লিয়ার, এখনো পরিষ্কার নয়, তাহলে এটা প্রেজেন্ট টেন্স হয়ে গেল। চলো এবার আর্টিকেল এন্ড প্রিপোজিশন। ডিজিপি কুমার লেফট মুর্শিদাবাদ ড্যাশ স্যাটারডে, স্যাটারডে একটা দিনের নাম, আর আমরা বলেছিলাম দিন আর তারিখ যদি থাকে তাহলে তার আগে সবসময় অন ব্যবহার করতে হয়, অন। তাহলে অন স্যাটারডে আফটারনুন অ্যান্ড রিড দ্য ডিস্ট্রিক্ট, দা হবে ইন দ্য ইভিনিং, কারণ কোনো বেলার নামের আগে যদি দা থাকে তাহলে উইদাউট এনি হেজিটেশন নির্দ্বিধায় ওখানে ইন বসিয়ে দিবে, ইন দ্য ইভিনিং, ইন দ্য। কিন্তু যদি কোনো বেলা নামের আগে দা না থাকে তাহলে ওই ক্ষেত্রে অ্যাড ব্যবহার করতে হয়, যেমন অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট নাইট, রাইট। চলো এবার নেক্সট। এবারে লক্ষ্য করো, ফাদার স্নেচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, চেঞ্জ দ্য ভয়েস। আচ্ছা তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, ফাদার সাবজেক্ট, স্নেচড ভার্ব, আর কি কেটে নিয়েছিল দ্য লেটার, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা প্যাসিভ কি করব, দ্য লেটার ওয়াজ স্নেচড অ্যাওয়ে ফ্রম স্বামী বাই ফাদার। চলো নেক্সট, ললিতা সেড টু গীতা হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, নারেশন চেঞ্জ। তাহলে ললিতা আস্কড গীতা ইফ সি হ্যাড ডান দ্য ওয়ার্ক, একদম নর্মাল নারেশন। আশা করি তোমাদের মাধ্যমিকে এই ধরনেরই থাকবে, খুব একটা কঠিন থাকে না। আচ্ছা তারপরে, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, উই শ্যাল নট গো আউট ফর এ ওয়াক, আমরা বাইরে হাঁটতে যাব না, আজকে বৃষ্টি হতে পারে আমরা বাইরে হাঁটতে যাব না। কি বলেছে, জয়েন ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্সে জয়েন করতে বলেছে। আমরা উত্তরে কি লিখবো, ইফ ইট রেইনস টুডে উই শ্যাল নট গো আউট ফর এ ওয়াক। কমপ্লেক্স মানে তোমরা জানো ম্যান ক্লজ আর সাব ক্লজ, তাহলে ইফ ইট রেইনস টুডে এটা হয়ে গেল সাব ক্লজ, আর উই শ্যাল নট গো আউট ফর এ ওয়াক এটা হয়ে গেল ম্যান ক্লজ। এবার লক্ষ্য করো ফ্রেজাল ভার্ব। চলো প্রথমে লিস্ট দেখে নাও। গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, মেক আউট মানে বুঝতে পারা, পুট আপ উইথ মানে সহ্য করা, আর টার্ন ডাউন মানে হচ্ছে নাকচ করা। লক্ষ্য করো এবার প্রশ্ন, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, তাহলে মেক আউট। আচ্ছা দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস, ডিস্ট্রিবিউট মানে বন্টন করা, তাহলে গেভ অ্যাওয়ে কারণ ডিস্ট্রিবিউটেড পাস্ট টেন্সে আছে। নেক্সট, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, ওয়াজ আছে যেহেতু তাহলে রিজেক্টেড ভার্ব 3, তাহলে এটা হবে টার্নড ডাউন, টার্নড TURNED। কেউ যদি শুধু টার্ন ডাউন লিখে দাও লিস্ট থেকে তাহলে হাফ নাম্বার কেটে নিতে পারে বা তোমাকে নাম্বার নাও দিতে পারে। হয়ে গেল। চলো এবার নেক্সট সেট। এবার লক্ষ্য করো সেট নাম্বার 19 পেজ নাম্বার 494। প্রথমে ভার্ব ফর্ম yesterday, দেখো প্রথমে শুরুই হচ্ছে yesterday দিয়ে, মানে বুঝে গেলাম পাস্ট টেন্সের ঘটনা। তাহলে শুরু করে দাও। তাহলে yesterday আফটার ফিনিশিং মাই হোমওয়ার্ক, আফটার ফিনিশিং। আচ্ছা স্যার ফিনিশিং কেন, দেখো আফটার প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সবসময় কি হয়, ওর অবজেক্ট থাকে, প্রিপোজিশনের অবজেক্ট থাকে, আর অবজেক্ট নাউন প্রোনাউন ছাড়া হয় না। ওই জন্য প্রিপোজিশনের পরে যখনই ভার্ব থাকবে ওকে আমাকে নাউন করতে হয়, আর ভার্বকে নাউন করার সিম্পল রুলস হচ্ছে ওর সঙ্গে আইএনজি লাগিয়ে দিতে হয়, আইএনজি। তাহলে আফটার ফিনিশিং মাই হোমওয়ার্ক আই ওয়াজ রিডিং আ নভেল, আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং আ নভেল বাট ফিলিং টায়ার্ড, কিন্তু ক্লান্ত বোধ করায় আই ফেল আসলিপ, আমি ঘুমিয়ে পড়েছিলাম, ফেল আসলিপ পাস্ট টেন্স। নেক্সট, আর্টিকেল এন্ড প্রিপোজিশন, পিপল লিভিং ইন বিগ সিটিজ, ইন যারা বড় বড় শহরে বাস করে, তাহলে ইন বিগ সিটিজ আর এক্সপোজড টু লাউড সাউন্ড ডে অ্যান্ড নাইট, দে ডোন্ট গেট কমপ্লিট রেস্ট অ্যাট নাইট। এই যে দেখো নাইট বেলা একটা, তাই না? আর আমি এর আগে সেটাই বললাম তোমাদের, বেলা নামের আগে যদি দা না থাকে তাহলে অ্যাট, আর যে কোনো বেলা নামের আগে যদি দা থাকে তাহলে ইন, রাইট?
এই ছিল ভার্ব ফর্ম আর আর্টিকেল এন্ড প্রিপোজিশন। চলো এবার নেক্সট। এবার লক্ষ্য করো, ফাদার সেড ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকাম অফ ইউর কাইট। আমরা ইতিমধ্যে একবার পেয়ে গেছি, তাহলে আমি আর বুঝাচ্ছি না, উত্তরটা দেখে নাও। ফাদার আস্কড ইফ দে ওয়ান্টেড টু নো হোয়াট হ্যাড বিকাম অফ দেয়ার কাইট। চলো নেক্সট। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, চেঞ্জ দ্য ভয়েস। একটু আগেই করলাম, এটার উত্তর দেখে নাও। দ্য লেটার ওয়াজ স্ন্যাচড অ্যাওয়ে ফ্রম স্বামী বাই ফাদার। নেক্সট, দে লুকড লাইক লস্ট চিলড্রেন, মেক ইট কমপ্লেক্স। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে কমপ্লেক্স করতে বলেছে। তাহলে কমপ্লেক্স মানে দুটো ক্লজ লাগবে, দুটো ক্লজ মানে দুটো সাবজেক্ট আর দুটো ভার্ব তো লাগবেই আমাদের। তাহলে আমরা কি করবো এখানে, দে লুকড অ্যাজ ইফ দে ওয়্যার লস্ট চিলড্রেন। তাদেরকে দেখাচ্ছিল যেন তারা হারানো সন্তান বা হারিয়ে যাওয়া শিশু। হয়ে গেল। তাহলে দে লুকড, লক্ষ্য করো, সাবজেক্ট ভার্ব, এটা একটা ক্লজ। আর দে ওয়্যার লস্ট চিলড্রেন, দে ওয়্যার, এটা আরেকটা ক্লজ, আরেকটা সাবজেক্ট ভার্ব। আর যটা সাবজেক্ট ভার্ব তটা ক্লজ, তোমরা নিশ্চয়ই শিখে গেছো। লক্ষ্য করো এবার ফ্রেজাল ভার্ব। চলো প্রথমে লিস্টে দেওয়া ফ্রেজাল ভার্বগুলির মানে জেনে নিই। ব্রিং ডাউন মানে হ্রাস করা বা কমানো, লুক ওভার মানে পরীক্ষা নিরীক্ষা করা, গেট অফ মানে নামা, আর কাট অফ মানে হচ্ছে বিচ্ছিন্ন করা বা ছিন্ন করা। তাহলে প্রথমে লক্ষ্য করো, দ্য থিফ স্কেপড সেফলি। আচ্ছা, স্কেপড, তাহলে আমরা এখানে গট অফ ব্যবহার করব, গট অফ। 2 নম্বর, আই হ্যাভ এক্সামাইন্ড দ্য পেপার, তাহলে আই হ্যাভ এক্সামাইন্ড ভার্ব 3, তাহলে এটা হয়ে যাবে লুকড ওভার। আর 3 নম্বর আছে দ্য গুড হারভেস্ট রিডিউসড মানে হ্রাস করা বা কমানো, এটা পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা করব ব্রট ডাউন। তাহলে এই ছিল সেট নাম্বার 19। এবার চলো সেট নাম্বার 20। লক্ষ্য করো প্রথমে ভার্ব ফর্ম। দ্য তাজমহল ইন আগ্রা কনসিডার্স টু বি দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ দ্য মুঘল আর্কিটেকচার অ্যান্ড সিম্বল অফ ইন্ডিয়াজ রিচ হিস্টোরি। তা লক্ষ্য করো, তাজমহলকে এখনো মনে করা হয়, তাই না? এটা একটা ফ্যাক্ট, এটা একটা সত্য ঘটনা। তাহলে এখানে এটা প্রেজেন্ট টেন্সে হবে, ইজ রিগার্ডেড বা ইজ কনসিডার্ড। তাহলে তাজমহল ইন আগ্রা ইজ কনসিডার্ড, বাকি যা আছে তাই। ইট ড্যাশ 22 ইয়ার্স টু কমপ্লিট, তাহলে যেহেতু এটা পাস্টের ঘটনা, অতীতের ঘটনা, অতীতে সময় লেগেছিল 22 ইয়ার্স, তাহলে ওই জন্য আমরা এখানে পাস্ট টেন্স ব্যবহার করবো, টুক। আচ্ছা, দ্য মনুমেন্ট হুইচ, তাহলে ওয়াজ মেড হবে, হুইচ ওয়াজ মেড অফ গ্লিমিং হোয়াইট, কারণ তৈরি করা হয়েছিল, এখন তো করেনি। বুঝতে পারলাম? তাহলে প্রথমটা যেহেতু তাজমহলকে এখনো মনে করা হয় যে ফাইনেস্ট এক্সাম্পল, ওই জন্য ইজ বসলো, কিন্তু পরের দুটো ঘটনা যেহেতু অতীতের, ওই জন্য এখানে পাস্ট টেন্স ব্যবহার করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আর্টিকেল এন্ড প্রিপোজিশন। ওয়ার্ডসওয়ার্থ ইজ রিগার্ডেড অ্যাজ আ পায়োনিয়ার অফ দ্য রোমান্টিক এজ। He was born in Cockermouth, Cumberland. তাহলে প্রথমে এ, তারপরে দা, তারপরে ইন। এই ছিল ভার্ব ফর্ম এবং আর্টিকেল এন্ড প্রিপোজিশন। এবার চলো ডু অ্যাজ ডিরেক্টেড, 3টি বাক্য। লক্ষ্য করো, পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার। বলছে চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। আচ্ছা, এখানে তোমাদের এই পার্সোনালি শব্দটা একটু ঝামেলা ফেলতে পারে। তো পার্সোনালি নিয়ে কোনো ঝামেলা নেই, কারণ ওর সঙ্গে ডিগ্রির কোনো সম্পর্ক নাই। তো পার্সোনালি শব্দটাকে তোমরা প্রথমে ব্যবহার করতে পারো বা তোমরা শেষও ব্যবহার করতে পারো। তাহলে উত্তর কি হবে, যেহেতু পজিটিভ বলেছে, নো আদার টিচার ওয়াজ অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ হি ওয়াজ পার্সোনালি। বা তোমরা আবার এটাও বলতে পারো, পার্সোনালি নো আদার টিচার ওয়াজ অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ হি ওয়াজ। আচ্ছা বলো তো, এখানে এই যে ফ্রেন্ডলি শব্দটা আছে, এই ফ্রেন্ডলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ, মানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কি হবে এটা আমাকে কমেন্ট করে জানাও। যদি বলতে পারো তোমাদের জন্য একটা স্পেশাল গিফট থাকবে, রাইট? হ্যাঁ, ওকে অবশ্যই জানাও যে এই ফ্রেন্ডলি কোন পার্টস অফ স্পিচ। চলো লক্ষ্য করে নেক্সট। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। মেক ইট নেগেটিভ করো, সবাই সুখী হতে চায়। তাহলে আমরা কি বলতে পারি, কে সুখী হতে চায় না, রাইট? তাহলে যদি এভরিওয়ান বা এভরিবডি থাকে, তাহলে আমরা হু প্লাস নট মানে হু দিয়ে ওটাকে প্রশ্নমূলক করে দেবো এবং বাক্যটাকে নেগেটিভ মোডে রাখবো। তাহলে আমরা বলতে পারি হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, কে সুখী হতে চায় না। বা তোমরা আবার এটাও বলতে পারো, নো ওয়ান ওয়ান্টস টু বি আনহ্যাপি, কেউ অসুখী হতে চায় না। দুটোই চলবে। নেক্সট, আয়রন ফিলস হার্ড, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করো। আয়রন ফিলস হার্ড, লোহাকে শক্ত মনে হয় বা শক্ত অনুভূত হয়। আচ্ছা, এই উদাহরণটা হচ্ছে কোয়াসি প্যাসিভ কি বলতো? কোয়াসি প্যাসিভ মানে হচ্ছে যে বাক্যটি দেখতে অ্যাক্টিভ, মানে গঠনগতভাবে অ্যাক্টিভ, কিন্তু ওর যেটা মিনিং সেটা হচ্ছে প্যাসিভ, রাইট? আচ্ছা, এবার কোয়াসি প্যাসিভ 2 ধরনের হয়, একটা অ্যাডজেক্টিভ থাকে বা অ্যাডভার্ব থাকে, আর একটাতে তোমার কন্টিনিউয়াস টেন্সে থাকে। যেমন ধরো দ্য বুক ইজ প্রিন্টিং, বইটি ছাপছে। আচ্ছা, বই নিজে ছাপবে, বইকে ছাপানো হয়, রাইট? তাহলে ওটাও কোয়াসি প্যাসিভ। আচ্ছা, এবার কোয়াসি প্যাসিভের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়? তাহলে আমরা এখানে কি বলতে পারি, আয়রন ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেল্ট, এটা তোমরা নর্মালি জানো। বা আমরা বলতে পারি আয়রন ইজ ফেল্ট টু বি হার্ড। এবার লক্ষ্য করো ফ্রেজাল ভার্ব। চলো প্রথমে লিস্ট দেখে নিই। স্ট্যান্ড বাই মানে পাশে দাঁড়ানো, পুট বাই মানে সঞ্চয় করা, স্ট্যান্ড ফর মানে কোনো কিছুর প্রতীক হওয়া, আর ইয়েল্ড ইন মানে হার বা বর্ষতা স্বীকার করা। লক্ষ্য করো প্রশ্ন, গ্রিন রিপ্রেজেন্টস সিভালরি, তাহলে রিপ্রেজেন্টস, তাহলে আমরা এখানে করবো স্ট্যান্ডস ফর। সেভ মানি ফর দ্য অ্যাডভার্সিটি, সেভ মানে সঞ্চয় করা, পুট বাই। আর 3 নম্বর আছে দ্য বয় ওয়াজ নেভার টু সারেন্ডার মানে ইয়েল্ড ইন হবে অ্যান্সার। চলো এবার সেট নাম্বার 21। এবার লক্ষ্য করো সেট নাম্বার 21, পেজ নাম্বার 537। প্রথমে ভার্ব ফর্ম, আ মান্থ লেটার, এটা আমাদের টেক্সটের লাইন, তোমরা জানোই, বাকি আর বলার দরকার নেই, উত্তর দেখে নাও। আ মান্থ লেটার কেম ফর ফাদার হতো এটা। আফটার হি ফিনিশড রিডিং ইট,
his eyes looked as if he had been crying. যেহেতু টেক্সটের লাইন আমি আর ব্যাখ্যা করলাম না। নেক্সট আর্টিকেল এন্ড প্রিপোজিশন। On the other hand, India had asked for appointment of a neutral expert to look into the issues. এখানে ইস্যু মানে সমস্যা। তাহলে এই ছিল আমাদের ভার্ব ফর্ম আর আর্টিকেল এন্ড প্রিপোজিশন। চলো এবার লক্ষ্য করো আমাদের ডু এস ডিরেক্টেড। প্রথমে আছে হেডেক, রিপ্লাইড স্বামী, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। ভেরি ভেরি ডেঞ্জারাস। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর এটা যদি জানা না থাকে তাহলে। আচ্ছা লক্ষ্য করো, শুধু বলেছে হেডেক, মাথা ব্যথা, এটাকে আমরা ইনডাইরেক্ট কিভাবে করব? তাহলে এইভাবে শুধু হেডেককে ইনডাইরেক্ট করলে হবে না। এখানে স্বামী বলতে চেয়েছিল যে আই হ্যাভ এ হেডেক। ও যেটা বলতে চেয়েছে, ও আসলে উত্তরে কি বলতে চেয়েছিল? যে আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। তো আই হ্যাভ এ হেডেক এটা ধরে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে উত্তর কি হবে? স্বামী রিপ্লাইড দ্যাট হি হ্যাড এ হেডেক। বুঝতে পারলাম? হ্যাঁ। নেক্সট, দ্য বেল র্যাং, দ্য বয়েজ এন্টার দেয়ার ক্লাসে। জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স। সিম্পল করতে বলেছে। এই যে সিম্পল, সিম্পল মানে কি শিখেছি তোমাদের? একটাই ক্লজ, মানে একটাই সাবজেক্ট আর একটাই ভার্ব থাকতে হবে। তাহলে আমরা একটাই সাবজেক্ট আর একটাই ভার্ব ব্যবহার করে কিভাবে এটাকে সিম্পল করতে পারি? তাহলে লক্ষ্য করো, দ্য বেল র্যাং, ঘন্টা বেজেছিল। দ্য বয়েজ এন্টার দেয়ার ক্লাসে, বাচ্চারা তাদের ক্লাসে বা শ্রেণীকক্ষে প্রবেশ করেছিল। তাহলে লক্ষ্য রাখবে, যদি কারণ ফলাফল বোঝায় বা একটা কাজের পরে আরেকটা কাজ ঘটে এবং দুটি কাজের বা কারণ ফলাফলের সাবজেক্ট আলাদা আলাদা হয়, তাহলে ফার্স্ট অ্যাকশন, প্রথম যে কাজটা হবে বা যেটা কারণ বাক্য থাকবে তার সাবজেক্টকে লিখতে হবে। লেখার পরে আমরা দেখবো ভার্ব বি আছে কিনা, এমিজার বা জুয়ার আছে কিনা। যদি থাকে তাহলে বিং ব্যবহার করতে হবে, যদি না থাকে তাহলে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি ব্যবহার করতে হবে, আর কমা দিয়ে দ্বিতীয় বাক্যটাকে হুবহু জয়েন্ট করে দিতে হবে। আমি আবার বলছি, যদি কোনো বাক্যে দেখো যে কারণ ফলাফল বোঝাচ্ছে অথবা একটা কাজের পরে আরেকটা কাজ হয়েছে এবং দুটি কাজের বা দুটি কারণ ফলাফলের সাবজেক্ট আলাদা আলাদা, দুজন আলাদা আলাদা, তাহলে ওই ক্ষেত্রে কারণ বাক্যের বা প্রথম যেটা কাজ ঘটেছে ওটার সাবজেক্টটাকে লিখতে হবে। লেখার পরে আমরা দেখবো ভার্ব বি আছে কিনা, এমিজার বা জুয়ার আছে কিনা। থাকলে বিং করে দিতে হবে, যদি না থাকে তাহলে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি করতে হবে। তারপরে আর কিছু থাকলে লিখবে এবং তারপরে দ্বিতীয় বাক্যটাকে কমা দিয়ে হুবহু লিখে দিতে হবে। তাহলে লক্ষ্য করো তো, দা বেল র্যাং, ঘন্টা বেজেছিল, আর দা বয়েজ এন্টার্ড, তাহলে বাজলো ঘন্টা, প্রবেশ করলো ছাত্ররা, সাবজেক্ট আলাদা আলাদা। তাহলে প্রথমে দা বেল আমরা লিখবো, আর তারপরে এখানে যেহেতু ভার্ব বি নেই তাহলে আমরা হ্যাভিং প্লাস ভার্ব থ্রি করবো। তাহলে দা বেল হ্যাভিং রাং, তোমরা জানো রিং, র্যাং, রাং, রাং থার্ড ফর্ম। তাহলে দা বেল হ্যাভিং রাং, কমা দা বয়েজ এন্টার দেয়ার ক্লাসেজ। আর এই নিয়মটাকে বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট। তোমাদের মাধ্যমিকে অনেক সময় এরকম দুটো বাক্য দিয়ে দেয় আর বলে জয়েন ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট, আর ছাত্ররা পাজল হয়ে যায় যে কিভাবে করব। তাহলে এটাই নমিনেটিভ অ্যাবসলিউট। সিম্পলি মনে রাখবে, নমিনেটিভ অ্যাবসলিউট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভিআইএনজি, মানে যখনই দেখবে সাবজেক্টের উপরে আইএনজি যুক্ত ভার্ব আছে, দ্যাট ইজ নমিনেটিভ অ্যাবসলিউট। হয়ে গেল। নেক্সট, দ্য কোশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট এভরিওয়ান কুড অ্যান্সার ইট। তাহলে সো আর দ্যাট আছে, তাহলে আমরা একে ট্রু আর টু তে পরিণত করবো। তাহলে অ্যান্সার হবে দ্য কোশ্চেন ওয়াজ টু ইজি ফর এভরিওয়ান টু অ্যান্সার, অথবা বলতে পারো দ্য কোশ্চেন ওয়াজ টু ইজি টু অ্যান্সার, যে কোনো একটা বললেই হবে। চলো এবার ফ্রেজাল ভার্ব প্রথমে লিস্ট দেখে নাও। টেক আফটার মানে সাদৃশ্য হওয়া, গো থ্রু মানে পড়া, রান আফটার মানে পিছু ধাওয়া করা, আর ব্রিং আপ মানে লালন পালন করা। লক্ষ্য করো প্রশ্ন, দ্য ডগ ওয়াজ চেজিং আ র্যাবিট। চেজিং মানে পিছু ধাওয়া করা, তাহলে এটা হয়ে যাবে রানিং আফটার। আচ্ছা, দ্য চাইল্ড ওয়াজ রিয়ার্ড, রিয়ার্ড মানে লালন পালন করা, তাহলে এটা হয়ে যাবে ব্রট আপ। আর সাহিল হ্যাজ রিড দ্য বুক, এই রেড এটাও কিন্তু খুব ডেঞ্জার, কারণ রেড শব্দটার তিনটাই ফর্মে এক, কিন্তু আমরা আগে পিছিয়ে দেখে বোঝার চেষ্টা করবো যেটা কোন ফর্মে আছে, কারণ ওর পরিবর্তে আমরা ওটা যে ফর্মে থাকবে ওই ফর্মেই লিখতে হবে। তাহলে হ্যাজ আছে, লক্ষ্য করো হ্যাজ রেড, তাহলে রেড ভার্ব থ্রি, কারণ ভার্ব প্লাস ভার্ব থ্রি হয়, তাহলে এখানে গান থ্রু হবে, গান থ্রু। তাহলে এই হচ্ছে আমাদের, তাহলে এই ছিল আমাদের আজকের 10টি সেটের প্রশ্ন এবং উত্তর। খুব শীঘ্রই আমি পরবর্তী 10টি সেটের প্রশ্ন উত্তর নিয়ে আবার উপস্থিত হব। আর যখন পুরো টেস্ট পেপারের গ্রামারের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে যাবে, তখন সব কটা ভিডিওকে আমি একসঙ্গে পাঞ্চ করে একই ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করব। তখন তোমরা একটা ভিডিওতেই পুরো টেস্ট পেপারের গ্রামারের উত্তর পেয়ে যাবে। আশা করি তোমাদের ক্লাসটি হেল্পফুল মনে হয়েছে, উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কাজে লেগেছে কিনা, বা তোমরা আরো কি ধরনের ক্লাস চাও। বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, তারাও যেন বিষয়টি জানতে পারে। আর এই ধরনের ইনফরমেটিভ ক্লাস নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং।